হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষা চলছে। আর আমরা অলরেডি দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার আকারে করিয়ে দিয়েছি। একটা হচ্ছে খাদ্যের প্রক্রিয়াকরণ, ঠিক আছে? খাদ্যের অ্যাকচুয়ালি প্রক্রিয়াকরণ নয়, খাদ্যের ইমপ্রুভমেন্ট, খাদ্য রিসোর্সের ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, উন্নতি সাধন। এই যে চ্যাপ্টার, এটা তোমাদের এনসিইআরটি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার, বাট এটা সিলেবাসের বহির্ভূত, তৎসত্ত্বেও প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে গতি। তো এই দুটো চ্যাপ্টার গতি আজকেই করানো হয়েছে সকালে। যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। দুটো চ্যাপ্টার অত্যন্ত ভালো করে করানো হয়েছে, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে ব্যাঁকা ব্যাঁকা কোশ্চেন্স আসছে। গতি থেকে বিশেষ করে তোমাদের যে গ্রাফ আছে সেই গ্রাফের উপর বেস করেও কোশ্চেন্স এসছে। বলা হয়েছে যে ডিটি অর্থাৎ ডিস্ট্যান্স টাইম গ্রাফে যে স্লোপ সেটা কোন জিনিসটাকে নির্দেশ করে, সেটা কেমন হয়, এর উপর বেস করে তোমাদের এই যে লাস্ট দিন পরীক্ষা ছিল অর্থাৎ 5 তারিখে, তাতে কিন্তু তোমাদের 3টে শিফটেই টোটাল প্রশ্ন এসছে, ঠিক আছে? তো সেই জন্য আমি আজকে গতিতে চ্যাপ্টার তোমাদের একদম ডিটেলে করিয়ে দিয়েছি। এই ভিডিওর ঠিক আগের ভিডিওটাই তোমাদের গতি নিয়ে, কারণ সকালেই আমি করিয়েছি। আজকে আমরা রিভিউ দিচ্ছি তোমাদের 8 ডিসেম্বর, তার এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি এবং ফার্স্ট শিফটের এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট শিফট, চলো শুরু করা যাক। ফার্স্ট শিফটের কোশ্চেন্স কী আছে দেখো। বলছে যে কোন দৃষ্টি সমস্যায় কাছের বস্তু স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তু ঝাপসা দেখা যায়? দিস ইজ দ্য রিপিটেড কোশ্চেন্স, ঠিক আছে? কারণ এটা তোমাদের 5 তারিখেও এই কোশ্চেন্স দেখা গেছিলো এবং আগের অনেক শিফটেও দেখা গেছে। অ্যান্সার আমাদের কী হবে? মায়োপিয়া হবে। মায়োপিয়াতে কী হয়? কাছের দৃষ্টি ভালো, ঠিক আছে? কাছের দৃষ্টি কী হয় তোমাদের ভালো, কিন্তু দূরের দৃষ্টি খারাপ। দূরের দৃষ্টি খারাপ। আরেকটা জিনিস, আজ থেকে তোমাদের আমি শিফট ওয়াইজ চেষ্টা করব এক্সপেক্টেড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও রাখার, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অনেকেই আমাকে বলেছো স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা করান, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অসুবিধা। আমি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স করাই না, সেহেতু আমি কারেন্ট অ্যাফেয়ার্স রাখছিলাম না, কিন্তু স্টুডেন্টদের স্বার্থে, ঠিক আছে, আমি চেষ্টা করবো যে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে দেওয়ার, একদম অথেন্টিক যেগুলো সেগুলি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো অ্যান্সার আমাদের কী হবে এক্ষেত্রে? মায়োপিয়া। আমি একটু স্পিডে এগোবো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সও এর মধ্যে আছে। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে 3 কেজি ভর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে এবং 2 কেজি ভর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। তো কোন ক্ষেত্রে অধিক বল তোমাকে প্রয়োগ করতে হবে? দেখো, ফোর্স ইকুয়াল টু আমরা কী জানি? ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? তো ভর হচ্ছে তোমাদের 3 কেজি আর 4 তোমাদের হচ্ছে দিয়ে, তাহলে এখানে আমাদের ফোর্স প্রয়োগ করতে হবে 12 নিউটন। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভর হচ্ছে আমাদের কত? 2 কেজি আর ত্বরণ হচ্ছে আমাদের 5, তো এখানে প্রয়োগ করতে হবে তোমাদের 10 নিউটন। সো 12 নিউটন, অর্থাৎ যেখানে তোমাদের 3 কেজি ভরের ওপর রয়েছে তার উপরই তোমাদের বল প্রয়োগ এখানে বেশি করতে হবে ওটাকে থামানোর জন্য, ঠিক আছে? তো ফোর্সের যে ফর্মুলা তার উপর বেস করে একটা রিলেটিভ কোশ্চেন্স তোমাদের দেওয়া হয়েছে, ভেরি ইজি কোশ্চেন্স, বাট কেউ না প্র্যাকটিস করে গেলে তার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। পরেরটাই চলো। বলছে যে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেটের প্রধান ব্যবহার কী? দেখো, বেকিং শব্দটার মধ্যেই খাবারের জিনিস পাওয়া যায়, তো অ্যান্সার হবে কিন্তু আমাদের খাবার জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে? মনে রাখবে, বেকিং সোডাকে সবথেকে বেশি ব্যবহার করা হয় বেকিং পাউডার তৈরির কাজে, ঠিক আছে? বেকিং সোডাকে সবথেকে বেশি ব্যবহার কিসে করা হয়? বেকিং পাউডার তৈরির কাজে। আর এই বেকিং পাউডার বেসিক্যালি কি? বেকিং সোডার সাথে তুমি যদি সামান্য অল্প মানে কোনো মৃদু অ্যাসিডকে অ্যাড করে দাও এবং তাকে যদি শুষ্ক অবস্থায় প্যাকেটজাত করো মানে প্যাকেজিং করো, তাহলে সেটা বেকিং পাউডারে কনভার্ট হয়ে যাবে। মৃদু অ্যাসিড বলতে নর্মালি আমরা জৈব অ্যাসিডকেই বুঝি। তো মৃদু জৈব অ্যাসিড যেমন ধরো টার্টারিক অ্যাসিডকে দেওয়া হতে পারে, ঠিক আছে? তো এই দুটোর মিশ্রণে তৈরি হয় বেকিং পাউডার এবং ডেফিনেটলি এটাকে প্যাকেটের মধ্যে রাখতে হয়, কারণ যদি সামান্য জল পড়ে তাহলে এখানে কিন্তু রিয়াকশান শুরু হয়ে যাবে, কারণ এটা হচ্ছে তোমাদের ক্ষার, এটা হচ্ছে তোমাদের অ্যাসিড। সো ক্ষার অ্যাসিডের মধ্যে রিয়াকশান শুরু হয়ে যায়, ঠিক আছে? সো খাবার ফোলানো হচ্ছে মেন। ইয়েস, বেকিং পাউডারকে কিন্তু অম্লতা কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ অ্যান্টাসিড হিসাবেও কিন্তু বেকিং পাউডারকে ব্যবহার করা যায়, কিন্তু এখানে প্রধান ব্যবহার বলেছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। ঘর পরিষ্কার করার কাজে অনেক সময় বেকিং পাউডারকে ব্যবহার করে থাকি। যেখানে তেল ময়লা হচ্ছে সেখানে আমরা অনেক সময় খাবার সোডা যেকে বলা হয় অর্থাৎ বেকিং সোডা, তাকে কিন্তু আমরা অনেক সময় ঘর পরিষ্কার করতে ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু এটা মেন ইস্যু নয়, মেন ইস্যু হচ্ছে খাবার ফোলানো। এছাড়া আমরা জানি বেকিং সোডাকে কিন্তু সোডা অ্যাসিড যে এক্সটিংগুইশার মানে অগ্নি নির্বাপক যন্ত্র, তাতে কিন্তু বেকিং সোডার ব্যবহার আছে, ঠিক আছে? সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রেও কিন্তু বেকিং সোডাকে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, তোমার যখন বিচুটি পাতা হাতে লাগে, ঠিক আছে, বিচুটি পাতার মধ্যে কী থাকে? মিথানোইক অ্যাসিড থাকে। কী থাকে? মিথানোইক অ্যাসিড। এগুলো যারা পেডে আছো তাদেরকে আমি পড়িয়েছি, ফ্রিতেও অনেকবার পড়িয়েছি। মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? এই মিথানোইক অ্যাসিড
তার ক্রিয়াকে নষ্ট করার জন্য এখানে বেকিং সোডাকে ব্যবহার করা হয়, অর্থাৎ NaHCO3কে কী করা হয়, বেকিং সোডার ফর্মুলা কি NaCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, বেকিংয়ের সাথে বাই আছে, সো বাইকার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটকে ব্যবহার করা হয় যাতে এর যে অ্যাসিডিক প্রভাব সেটা যাতে কেটে যায়। অর্থাৎ এখানে বেসিক্যালি কী ঘটে, প্রশমন বিক্রিয়া ঘটে। কী ঘটে, প্রশমন বিক্রিয়া ঘটে। এটা দিয়ে ওরা প্রশ্ন দিতে পারে যে যখন বিচুটি পাতা হাতে লাগে তখন আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই, কোন বিক্রিয়ার প্রভাবে আমাদের কোনো ক্ষতি হয় না, আমাদের এই বিচুটি পাতার জ্বালা থেকে আমরা মুক্তি পাই। অ্যান্সার হবে তোমাদের প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন। ঠিক আছে, চলো পরেরটা। এটাও কমন কোশ্চেন্স এবং এটাও রিপিটেড কোশ্চেন্স। ঠিক আছে, বলছে যে গুলি চালানোর সময় বন্দুক পিছনের দিকে সরে যায়। তো নিউটনের কোন গতি নিয়মের জন্য এটা হয়? আমরা সবাই জানি যে থার্ড যে নিয়ম, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন বুলেট বেরোয় তখন বুলেট বন্দুকের ওপর একটা মানে পিছন দিকে একটা ব্যাকওয়ার্ড একটা বল প্রয়োগ করে, এই বলের ফলেই কিন্তু বন্দুক পিছন দিকে সরে যায়। তো এটা নিউটনের থার্ড ল অনুযায়ী হয়, কমন কোশ্চেন্স। পরেরটা চলো। পরের প্রশ্ন এক দাগ তোমরা দেখবে না, ঠিক আছে, কারণ আমি বিভিন্ন প্রশ্নকে বিভিন্নভাবে রেখেছি, অর্থাৎ আগের প্রশ্ন পরে দেওয়া হয়েছে, এভাবেও করা হয়েছে যাতে আগে তোমরা ইম্পর্টেন্টগুলো পাও। তো বলছে গরম জিনিস ছোঁয়া মাত্রই আমরা হাত তৎক্ষণাৎ সরিয়ে নিই কেন? এখানে যে ইংলিশ যেটা ছিল সেটা হচ্ছে দ্য হিট স্টিমুলাস ইন আওয়ার হ্যান্ড ওয়াজ ভেরি অ্যাক্টিভ। কী ছিল? হিট স্টিমুলাস, ইংলিশটা লিখে দিচ্ছি, ইন আওয়ার হ্যান্ড ওয়াজ ভেরি অ্যাক্টিভ, ওয়াজ ভেরি, ঠিক আছে, অ্যাক্টিভ। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হিট স্টিমুলাস ইন আওয়ার হ্যান্ড ওয়াজ ভেরি অ্যাক্টিভ, এটাই আমাদের উত্তর হবে। আমাদের যে তোমাদের স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ড বেসিক্যালি কী করে, স্পাইনাল কর্ড মানে কি শির দ্বারা, ঠিক আছে, তার মধ্যে প্রতিবর্ত ক্রিয়ার কাজ হয়। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় স্পাইনাল কর্ড দ্বারা, ঠিক আছে। তো এই মেন কাজ এখানে কে করে? প্রতিবর্ত ক্রিয়াই করে, ঠিক আছে। তো হাতের স্টিমুলাস অত্যন্ত অ্যাক্টিভ থাকে যার ফলে এই জিনিসটা হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। ওকে, নেক্সট পরেরটা চলো। গাছের শিকড় বৃদ্ধি মূলত কোন হরমোনের জন্য হয়? আমরা সবাই জানি গাছের শিকড়ের বৃদ্ধি মূলত অক্সিজেনের জন্য হয়। তোমাদের যে উদ্ভিদ হরমোন আছে এনসিইআরটি থেকে ওই পার্টটা একটু পড়ে নিও। ইথিলিনের ক্ষেত্রে একটা ব্যাপার বলি, ইথিলিন কিন্তু একমাত্র গ্যাসীয় হরমোন, এটা মনে রাখবে। ইথিলিন কিন্তু একমাত্র গ্যাসীয় হরমোন, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইথিলিনের ক্ষেত্রে মনে রাখবে, ইথিলিন যদি বাই চান্স পড়ে যায়, যেহেতু তোমাদের এখানে অপশানে ইথিলিন শব্দটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সেহেতু যদি বাই চান্স মনে রাখবে ইথিলিন যেমন বৃদ্ধি প্রমোটার হিসাবে কাজ করে, অর্থাৎ বৃদ্ধি সহায়ক হিসাবে কাজ করে, তেমন ইথিলিন কিন্তু বৃদ্ধির পরিপন্থী বা বৃদ্ধির বিপরীতেও কাজ করতে পারে, ঠিক আছে। বৃদ্ধি সহায়ক যেমন, তেমন বৃদ্ধির বিপরীত ধর্মী, অর্থাৎ বাধা দানকারী, বিপরীত হিসাবেও কিন্তু কাজ করতে পারে। কোথায় কোথায় কতটা বৃদ্ধি দরকার তার উপর বেস করে ইথিলিন কাজ করে। দেখা যাচ্ছে যেখানে বৃদ্ধি দরকার সেখানে বৃদ্ধি হচ্ছে না, তখন ইথিলিন কী করবে? তার প্রভাব কমিয়ে দেবে। দেখা গেলো যেখানে বৃদ্ধি দরকার সেখানে বেশি বৃদ্ধি হয়ে গেছে, অতিবৃদ্ধি, তখন ইথিলিন কী করবে? তার প্রভাবকে বাড়িয়ে দেবে, ফলে বৃদ্ধির বিপরীতে তখন কাজ করবে, অর্থাৎ সেখানে বৃদ্ধি আটকে যাবে। এছাড়া পাতা ঝরা, ঠিক আছে, এবং উদ্ভিদের যে বয়স বাড়া, এজিং যাকে বলা হয়, বয়স বাড়া, বৃদ্ধি পাড়া, ঠিক আছে, বয়স বাড়া বা বৃদ্ধি পাড়া, এই যে বয়স বাড়া বা এখানে বলতে পারো বৃদ্ধি পাওয়া, বয়স বৃদ্ধি হওয়া, ঠিক আছে, বয়স বৃদ্ধি হওয়া, তো এই যে পুরো ব্যাপারটা বৃদ্ধি হওয়া, পাতা ঝরা, বয়স বৃদ্ধি হওয়া, তাছাড়াও তোমরা কি বলতে পারো, যেমন ধরো তোমাদের যেমন আরেকটা কাজ আছে ইথিলিনের, ফল পাকাতে, ঠিক আছে, ফুল ঝরাতে, এই সমস্ত ক্ষেত্রে ইথিলিন কিন্তু কাজ করে। তো মাথায় রেখো, এখানে অ্যান্সার অক্সিন হবে। পরেরটা চলো। বলছে কার্বন নিচের কোন ধরনের বন্ধন তৈরি করে? দেখো আমরা সবাই জানি যে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 6, তো 2 এবং 4-এ ডিভাইড হয়ে যায়। এই 4টে যে ইলেকট্রন থাকে, এই 4টে ইলেকট্রনকে টোটালি কটা করতে হয়? 8টা করতে হয়। তার মানে আইদার এখানে 4টে অ্যাড হতে হবে, অথবা এই 4টেকে ও কী করতে পারে? ও বের করে দিতে পারে। কার্বন বেসিক্যালি দুটোই করে। কি করে? কার্বন বেসিক্যালি শেয়ারিং করে, ঠিক আছে, 4টে ইলেকট্রনকেও কী করে? শেয়ারের জন্য ছেড়ে রেখে দেয়, যে ভাই তুমি এসে আমাকে হেল্প করো আর আমিও তোমাকে হেল্প করি। মেন হেল্প যেটা কার্বনের করে সে হচ্ছে হাইড্রোজেন করে। হাইড্রোজেন কী করে? কার্বনের কাছ থেকে একটা করে ইলেকট্রন নেয়
আর কার্বনকে একটা করে ইলেকট্রন দেয়। তো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ টোটাল 4টে ইলেকট্রন এখানে হয়ে যাবে, সরি, ঠিক আছে, 4টে, এদিকে 4টে হলো আর এদিকে 4টে, তার মানে কটা হয়ে যাচ্ছে টোটাল 8টা। দেখো এইভাবে কার্বন তার যে 8টা দরকার ছিল সেই 8টা কিন্তু ও কভার করে। এই ধরনের বন্ধনকে আমরা বলি সমযোজী বন্ধন, ঠিক আছে, সমযোজী বন্ধন, ঠিক আছে, সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ড। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। পরেরটা চলো। পরের প্রশ্ন, বিদ্যুৎবাহী পরিবাহকের দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ে কোন নিয়ম ব্যবহার করা হয়? দেখো এই লাল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের একটা বিদ্যুৎবাহী তার। এখানে বিদ্যুৎ কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। তুমি যদি ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল ইউজ করো, ম্যাক্সওয়েল কী নিয়ম? রাইট হ্যান্ড রুল। তো ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল আমাদের কি বলে? ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল আমাদের বলে তোমাকে তোমার থামটাকে এই যে ইলেকট্রিক যেদিকে ফ্লো হচ্ছে সেই দিকে মুভ করতে হবে। এটা কিন্তু রাইট হ্যান্ড, অর্থাৎ ডান হাত। আর তোমাকে কি করতে হবে? তোমার যে ফিঙ্গারগুলো আছে সেটা ওদিক থেকে নিয়ে এইভাবে তোমাকে কার্ল করে রাখতে হবে। তাহলে যেদিক থেকে যেদিকে ফিঙ্গার কার্ল হয়েছে এই পরিবাহীর জন্য বিদ্যুৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সেই দিকেই তোমাদের বইবে, মানে এইভাবে বইবে। অর্থাৎ এই দিকে যদি কারেন্ট যায় তাহলে চৌম্বক ক্ষেত্রগুলো কিভাবে বইবে? চুম্বক ক্ষেত্রগুলো এই পেছন দিক দিয়ে আসবে, আসার পর এইভাবে ঘুরবে, ঠিক আছে, বোঝাতে পারছি আমি? এই পেছন দিক দিয়ে আসবে, আসার পর কী হবে? এইভাবে ঘুরবে। এইভাবে কাজ করে চুম্বক ক্ষেত্রগুলো, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রগুলো কী করে? এইভাবে কাজ করবে। আর কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। এবং এটা কোনভাবে হয়? ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল অনুযায়ী এটা কিন্তু স্থির করা যায়, ঠিক আছে। এটা তোমাদের চুম্বকের এবং সিলেবাসের মধ্যেই আছে। পরেরটায় চলো। ম্যাগনেট নিয়ে তোমরা যে ভয় পেয়েছিলে, তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগনেট থেকে কিন্তু একদম নর্মাল ইজি কোশ্চেন্স আসছে, যেরকম 2018 সালে পড়তো সেরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে। আচ্ছা, এই প্রশ্নটাকে দেখো, বলছে একটা গাড়ির গতি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার এবং 72 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার করতে গাড়িটির ভর যদি 150 কেজি হয় তাহলে কত কাজের প্রয়োজন? দেখো একটা জিনিস ভালো করে বোঝো, আমরা জানি আমাদের যে কার্য, সেই কার্য ইকুয়াল টু কী হয়? কার্য ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু সরণ হয়। কার্য ইকুয়াল টু কী জানি আমরা? বল ইন্টু সরণ হয়। আর বল ইকুয়াল টু কী হয়? ভর ইন্টু ত্বরণ হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি কার্য ইকুয়াল টু বেসিক্যালি ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, তাই না? বল মানে তো এইটা, এই জন্য এখানে ভর কথাটা দেওয়া আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের নিউমেরিক্যালস কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন্স। এটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে তোমাদের সম্ভবত 28 তারিখ বা হয়তো তোমাদের ডিসেম্বর মাসের প্রথম 2-1টা দিনের মধ্যেই এই ধরনের কোশ্চেন্স একটা অলরেডি তোমাদের কিন্তু পড়েছিল, ঠিক আছে, করে নেওয়া যাক চলো। তো ভর আমাদের কত বলেছে? 150 কেজি, ঠিক আছে। আচ্ছা, ত্বরণ আমাদের কি বলেছে? ত্বরণ আমাদের বলেছে, দেখো ত্বরণটা ইম্পর্টেন্ট। আর ত্বরণ মানে আমরা কিন্তু জানবো যে এখানে কিন্তু একটা টাইম উল্লেখ করা থাকতে হবে। তা আমি তো দেখতে পাচ্ছি এখানে কোনো টাইমের উল্লেখ নেই, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো, যখন আমরা টি পাবো না তখন আমরা ত্বরণ বের করতে পারবো না, ঠিক আছে। তখন আমরা কি করতে পারবো না? ত্বরণ বের করতে পারবো না। তখন আমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলায় কাজ করতে পারবো না। তখন কার্যের আর একটা ফর্মুলা আমাদের এখানে দরকার পড়বে, ঠিক আছে। কার্যের কোন ফর্মুলা দরকার পড়বে? দেখো আমরা জানি যে শক্তি যেটা ব্যয় হচ্ছে সেটা কিন্তু কার্যের সমান হয়। তো মনে রাখবে, প্রথমে যা গতিশক্তি ছিল বা ধরো পরে যা গতিশক্তি হয়েছে মাইনাস প্রথমে যা গতিশক্তি ছিল, এটাও তোমাদের কার্যের পরিমাণই প্রদান করে। কি বললাম? প্রথমে যা গতিশক্তি ছিল, কারণ গতি বলা রয়েছে সে গতিশক্তি থাকবে। আর প্রথমে যা গতিশক্তি ছিল আর পরে যা গতিশক্তি হয়েছে দুটোর মধ্যে আমরা যদি ডিফারেন্স নেই সেটাও ইকুয়াল টু কিন্তু কার্য হয়। তো কার্যের কিন্তু দুটো জিনিস হয়, এটা মাথা রাখবে অলওয়েজ। যখন আমরা পাবো না তখন আমরা কার্যকে এইভাবে বার করতে পারি, ঠিক আছে। তখন আমরা কার্যকে কীভাবে বার করতে পারি? এইভাবে বার করতে পারি। কার্য ইকুয়াল টু হোয়াট? পরে যা গতিশক্তি মাইনাস প্রথমে যা গতিশক্তি, কারণ পরে গতিশক্তি বেশি হয় সেই জন্য আমরা পরে গতিশক্তিটাকে আগে লিখেছি, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেট করি, পরে গতিশক্তি আমাদের কি হচ্ছে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ধরে নাও এটা হচ্ছে V2, কারণ হচ্ছে পরের বেগটাকে আমি V2 ধরছি আর প্রথমে বেগটাকে আমি V1 ধরছি, মাইনাস হাফ ইন্টু এম ইন্টু V1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো হাফ আর এম কমন যাচ্ছে, তাহলে V2 তার হোল স্কোয়ার মাইনাস V1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো হাফ ইন্টু এম, এর মান কত? আমরা দেখতে পাচ্ছি 150। আর V2 আর V1 তার স্কোয়ারের নেগেটিভ হবে,
তো দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি করলে কি হয়, 36 আর 72-এর যোগফল। এখন একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় জুল রয়েছে, আর জুল হচ্ছে সেকেন্ডের সঙ্গে সমানুপাতিক হয়, মানে টাইম যখন সেকেন্ড নেবো তখনই আমাদের এখানে জুল আসে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে এই জায়গায় আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে এটাকে সেকেন্ড মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তো 36কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হয়, 36কে তুমি 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। এটা কি হয়ে যাবে, কাটলে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর এটা আমাদের কি হবে, সিমিলার এটাকে আমরা 5-এ 18 দিয়ে গুণ করলে এটাও বেরোবে। তো কাটাকুটি করলে কী হচ্ছে, এটা 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে আসবে 20 মিটার পার সেকেন্ড, আর এখান থেকে আসবে 10 মিটার পার সেকেন্ড। তো এখানে একবার কী হবে, V2 প্লাস V1 হবে আর V2 মাইনাস V1 হবে। না হলে তুমি একটা কাজ করতে পারো, তুমি ডাইরেক্ট V2 তার স্কোয়ার করতে পারো মাইনাস V1 তার স্কোয়ার করতে পারো। তো V2 কত আমাদের 20, তার স্কোয়ার করলে কত হয় 400, আর V1 কত আমাদের 10, তার স্কোয়ার করলে কত হয় 100। তুমি ডাইরেক্টও করতে পারো, কিছু যায় আসে না। তো এত ইন্টু 150 ইন্টু তোমাদের এখানে কী হবে 300। ঠিক আছে, ক্যালকুলেট করলে কী দাঁড়াচ্ছে দেখো, এটা আমাদের দাঁড়াচ্ছে 150। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের 22500 এত জুল আমাদের দাঁড়াবে। দিস উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকে আমরা কি শিখলাম বলো, এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট প্রথমে আমি তোমাদের বলেছি, কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো লিখে দিয়েছিলাম। ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমরা কার্য সমান সমান জানি বল ইন্টু সরণ। ঠিক আছে, ঘটনা হচ্ছে ভর ইন্টু ত্বরণ করলেও আমরা কার্য পাই, কিন্তু ত্বরণ করার জন্য আমাদের টাইম দরকার হয়। কিসের দরকার হয়, টাইম। কিন্তু টাইম এখানে গিভেনই নেই। তাহলে কার্য ইকুয়ালটা আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি, পরে গতিশক্তি মাইনাস প্রথমে গতিশক্তি। মনে রাখবো দুটো গতিশক্তির মধ্যে যখন আমরা মানে সাবস্ট্রাকশন করি, তখন কিন্তু আমরা যে পরিমাণটা পাই সেটা কার্যেরই সমান হয়। আর মনে রাখবে কার্য আর শক্তির ইউনিট কিন্তু সেম, কার্যের এককও জুল, শক্তির একক কিন্তু তোমাদের জুলই হয়। বোঝাতে পারলাম? ইয়েস আর নো বলো, ক্লিয়ার অর নট? ওকে, চলো নেক্সট পরেরটা আমরা যাব। পরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গে মাধ্যমের কণাগুলি কিভাবে কম্পিত হয়? আমরা জানি যে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে একটা জিনিস আমাদের সিলেবাসেও আছে, সেটা হচ্ছে শব্দ বা সাউন্ড। আর আমরা এটাও দেখেছি যে শব্দ যখন এদিকে প্রবাহিত হয় তখন তরঙ্গের কণাগুলো এদিকেই কাঁপতে থাকে, অর্থাৎ যেদিকে শব্দ যাচ্ছে, অর্থাৎ যেদিকে তোমাদের তরঙ্গ যাচ্ছে তার গতিপথের সাথে সমান্তরালে কম্পিত হয়। ঠিক আছে, তো সামনে পিছনে কম্পিত হয়, আপ ডাউনে নয়, এরকমভাবে কম্পিত হয়, সামনে পিছনে। কীভাবে কম্পিত হয়, সামনে পিছনে কম্পিত হয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, সামনে পিছনে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা বলবে যে কম্পন সামনে পিছনে হয়, কিন্তু কোণার যে পজিশান সেটা কিন্তু স্থির থাকে, অর্থাৎ কোণার সামনে পিছনে এগোয়, কিন্তু এই তরঙ্গের সাপেক্ষে কোণার পজিশন কিন্তু স্থির থাকে। কিন্তু এখানে অ্যান্সার কী হবে, ভাইব্রেশন কেমন হয়, উপর নিচে না, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে কাঁপতে থাকে, সামনে পিছনে কাঁপতে থাকে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মহিলাদের মধ্যে ডিম্বাণু নিষেক প্রথমত কোথায় ঘটে? দেখো আমরা জানি যে আমাদের এই পোর্শনটাকে বলা হয়েছে ফিমব্রায়ো, এবং ফিমব্রায়ো, এক মিনিট, ফিমব্রায়ো কী করে, ফিমব্রায়ো তোমাদের এরকমভাবে এখানে ফান্ডাস তৈরি করে এবং এইভাবে একটা টানেলের মতো তৈরি করে, এবং এই পার্টটাকে আমরা বলি জরায়ু, আর এইখানে থাকে তোমাদের ডিম্বাশয়। ঠিক আছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয়। ঠিক আছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু কী হচ্ছে, বেরোচ্ছে, বেরিয়ে এই পথ ধরে এগোতে থাকে, এবং এই পথটাকে বলা হয় ফিলোপিয়ান টিউব। এই ফিলোপিয়ান টিউবে ওদিক থেকে শুক্রাণু এসে এর সঙ্গে কী করে, নিষেক সম্পন্ন করে। ঠিক আছে, ওদিক থেকে শুক্রাণু এসে কী করে, নিষেক সম্পন্ন করে। এই থেকে আসে শুক্রাণু, এখানে আসে ডিম্বাণু, এখানে নিষেক হচ্ছে, নিষেক হওয়ার পরে আবার জরায়ুতে যায়, এবং এই অংশে গিয়ে কী করে, যে প্রথম যে ভ্রূণ সেটা কী হয়, প্রথিত হয় জরায়ুর গাত্রে, মানে এন্ডোমেট্রিয়ামে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, ফিলোপিয়ান টিউব। ফিলোপিয়ান টিউবের একটা নাম আছে ওভিডাক্ট, এই নামটাকে মনে রাখবে, রেল অনেক সময় ওভিডাক্ট দিয়েও কিন্তু প্রশ্ন দেয়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন, ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ পিস্টিলের কাজ কি? অনেক সময় স্ত্রী প্রজনন অঙ্গ কথাটা উল্লেখ করে দেয় না, ডাইরেক্ট বলে পিস্টিলের কাজ কি। তাহলে দেখো ইংলিশ দিয়ে প্রশ্ন আসছে কি আসছে না, আসছে। গর্ভকেশরের বাংলা মানে ইংরেজি হচ্ছে তোমাদের পিস্টিল। ঠিক আছে, গর্ভকেশর, যদিও গর্ভকেশর বলতে অনেকগুলো পিস্টিলের সমন্বয়কে বোঝায়। বেসিক্যালি পিস্টিল হচ্ছে, তোমরা যদি একটা ফুলকে দেখো, ধরো এই হচ্ছে ফুলের পাপড়ি, দিস ইজ হোয়াট, দিস ইজ ফুলের পাপড়ি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফুলের ধরো পাপড়ি। ওকে, এই হচ্ছে ফুলের পাপড়ি, এবং এই ফুলের পাপড়ির মধ্যে তুমি একটা পোর্শানে তুমি দেখবে গর্ভদণ্ডকে দেখতে পাবে। ঠিক আছে, গর্ভদণ্ডের মাথায় থাকে গর্ভমুণ্ড।
ওকে, গর্ভদণ্ডের মাথায় কী থাকে? গর্ভমুণ্ড। এটা হচ্ছে তোমাদের গর্ভমুণ্ড। কী থাকে? গর্ভমুণ্ড। ওকে, এই যে লাঠির মতো পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় গর্ভদণ্ড। কী বলা হয় একে? একে বলা হয় গর্ভদণ্ড। আমি জানি না তোমাদের এর থেকে বেরিয়ে যাচ্ছে কিনা। আর এই যে পার্টটা ফোলা অংশ, এটাকে বলা হয় গর্ভাশয়। কি বলা হয়? গর্ভাশয়। ঠিক আছে, কি বলা হয়? গর্ভাশয়। এটাকে বলা হয় স্টিগমা ইংরাজিতে। কি বলা হয়? স্টিগমা। একে একে কি বলা হয়? একে বলা হয় তোমাদের গর্ভদণ্ড। গর্ভদণ্ড ইংরেজিতে স্টামেন। ঠিক আছে, স্টামেন। ওকে, আচ্ছা, এই যে তোমাদের গর্ভাশয়, এটা ইংরাজি হচ্ছে কি? তোমরা সবাই জানো যে গর্ভাশয় ইংরাজি কি। তো বেসিক্যালি এই হচ্ছে তোমাদের ওভারঅল পোর্শন এখানে থাকে। এই যে তিনটে, এই তিনটেকে নিয়ে আমাদের তৈরি হয় যে 1 নম্বর, 2 নম্বর, আচ্ছা 2 নম্বরে এটা স্টাইল হবে, সরি স্টাইল, ঠিক আছে, STYLE স্টাইল। 2 নম্বর এটা স্টাইল। স্টামেন হচ্ছে তোমাদের যে পরাগধানী, পরাগদণ্ড, আর এই যে পুরো ব্যাপারটা, এইটা নিয়ে তোমাদের স্টামেন তৈরি হয়। ঠিক আছে, তো স্টাইল এই। আর এই 3 নম্বর এটা হচ্ছে ওভারি। এটা তো তোমরা জানো, ওভারি। ঠিক আছে, এই তিনটেকে নিয়ে 1 + 2 + 3, এই তিনটেকে নিয়ে তোমাদের তৈরি হচ্ছে পিস্টিল। ঠিক আছে, এই তিনটেকে নিয়ে কী তৈরি হয়? তোমাদের পিস্টিল। এই তিনটের সমন্বয়ে কী তৈরি হয়? পিস্টিল বা গর্ভকেশর। ঠিক আছে, তো কি এর মানে তোমাদের কাজ? সেটা হচ্ছে বীজাণ্ড ধারণ, অর্থাৎ পরাগ থেকে যে তোমাদের তৈরি হয় পুরুষ বীজ, সেইটা ধারণ করা এবং নিষেক ঘটানো, এটাই হচ্ছে তোমাদের কিন্তু গর্ভকেশরের কাজ। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এর মধ্যে মনে রাখবে যে গর্ভাশয় পরবর্তীকালে কি হয়? পরিপক্ক গর্ভাশয় কি হয়? ফলে পরিণত হয়। আমরা সবাই জানি গর্ভাশয় মানে এখানে ডিম্বাশয় বেসিক্যালি, সেটা পরবর্তীকালে কিসে পরিণত হয়? ফলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে কনভার্ট হয়ে যায়। ওকে, আর একটা কথা মাথা রাখবে যে যেই নিষেক হয় সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের এই পাপড়ি ঝরে পড়ে এবং এর নিচে যে তোমাদের দলমণ্ডল থাকে সেটাও ঝরে যায়, সব কিছু ঝরে পড়তে থাকে। ঠিক আছে, আর এই যে ঝরে পড়া, এই ব্যাপারটা কিন্তু ইথিলিনের প্রভাবে হয়। একটু আগে তোমাদের যেটা বলেছি, সবগুলোকে রিলেট করতে হয়, তাহলে বেটার মাথায় ঢোকে। পরেরটায় চলো। পরের প্রশ্ন, পেটে কোন এনজাইম প্রোটিন হজম করে? দেখো, পেটে বলতে এখানে স্টমাক বলেছে, এই ইংরেজিটাকে ফলো করবে। স্টমাক মানে হচ্ছে পাকস্থলী। তো এখানে বেসিক্যালি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে পাকস্থলীতে প্রোটিন হজমকারী উৎসেচক কোনটা? অ্যান্সার হবে তোমাদের কি? কোথায় আছে? পেপসিন। পেপসিন তোমাদের অ্যান্সার হবে। প্রোটিনে প আছে, পেপসিনেও প আছে। মনে রাখবে প্রোটিন হজমকারী যে উৎসেচক যেটা কিনা পাকস্থলীতে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাদের পেপসিন। ট্রিপসিনও কিন্তু তোমাদের প্রোটিন হজমকারী উৎসেচক, কিন্তু প্রোটিন হজমকারী উৎসেচক হলেও এই ট্রিপসিন কিন্তু পাকস্থলীতে থাকে না। ট্রিপসিন কোথায় থাকে? ট্রিপসিন থাকে অগ্নাশয় রসে, যেটা খরিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। ঠিক আছে, অগ্নাশয় রসে থাকে হচ্ছে তোমাদের এই ট্রিপসিন, যেটা কোথায় খরিত হয়? ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে লাইপেজ। কি? লাইপেজ হচ্ছে তোমাদের ফ্যাট হজমকারী। ঠিক আছে, লাইপেজ ফ্যাট হজমকারী, মানে লিপিডকে খায়। ঠিক আছে, এও কোথায় থাকে? অগ্নাশয় রসে থাকে। কোথায় খরিত হয়? ক্ষুদ্রান্তে খরিত হয়। অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট হজমকারী। ঠিক আছে, দুই টাইপের অ্যামাইলেজ পাওয়া যায়। লালা রসে যে অ্যামাইলেজ থাকে, লালা রসে, তাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ এর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমাদের টায়ালিন। এর নাম কি? এর একটা নাম আছে যেটাকে বলা হয় টায়ালিন। আর একটা তোমাদের আছে যেটা হচ্ছে থাকে হচ্ছে এই অগ্নাশয় রসে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ঠিক আছে, অগ্নাশয় রসে একে বলা হয় প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াস শব্দের মানেই হচ্ছে অগ্নাশয়, তো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজই, সেটা স্যালাইভারি অ্যামাইলেজ, এটা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তো দুই টাইপের অ্যামাইলেজ কিন্তু তোমরা দেখবে পাওয়া যায়। ঠিক আছে, আমাদের শরীরে। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো, পুরো ব্যাপারটা তোমাদের বলে দিলাম। চলো পরেরটাতে। এই যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে, এটা টোটালি আউট অফ সিলেবাস প্রশ্ন। ঠিক আছে, এআই কি দিয়ে প্রশ্ন বানালে এই সমস্যাটা ডেফিনেটলি হবে। যতই সবাই এই দাবি করুক না কেন যে আমাদের তো 400 জন, 500 জন, 1000 জন বসে থাকে কোশ্চেন্সকে ম্যানুয়ালি তোমাদের চেক করার জন্য, পসিবলই নয়। এটা এআই দিয়ে প্রশ্ন হচ্ছে বলি এরকম আউট অফ সিলেবাস প্রশ্ন যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি একটা এআইকে একটা
তোমাদের ক্লাস 9 বা 10-এর একটা পাতা বা একটা পেজের স্ক্রিনশট দিয়ে বলো এই পেজ থেকে 10টা কোশ্চেন্স তৈরি করে দিতে, এআই ঠিক এই টাইপের প্রশ্ন করে, কারণ আমরা প্রশ্ন তৈরি করি বলে আমরা জানি। ঠিক আছে, এবার ভাবো যে ওখানে লাখ লাখ প্রশ্ন তৈরি হচ্ছে, তো ডেফিনেটলি পসিবলই নয় এটা। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যে কী বলতে চাওয়া হচ্ছে। তো বোহরের পরমাণু মডেল প্রথমত কোন মৌলে প্রযোজ্য ছিল? দেখো এই প্রশ্নটা আউট অফ সিলেবাস প্রশ্ন। তোমরা বলে না স্যার এটা তো অ্যাটম অ্যান্ড মলিকিউল থেকে এসছে, খুলে দেখো বোহরের অ্যাটম অ্যান্ড মলিকিউলে কি এই কথাগুলো লেখা আছে? নেই। ওখানে বেসিক লেভেল বলা আছে রাদারফোর্ড যা ত্রুটি ঘটিয়েছিলেন সেই ত্রুটিগুলোকে বোহরের মডেলে ঠিক করা হয়েছিল, এছাড়া আর কিচ্ছু বলা নেই ওখানে। এবং দুটো বা তিনটে পয়েন্ট দেওয়া আছে। এই যে পয়েন্টটা এখানে তোমাদের আরও কোনো এক্সট্রা জিনিস বলে দিই, যখন এই টাইপের প্রশ্ন আসছে এক্সট্রা একটা জিনিস বলে দিই, ভালো করে বুঝবে। বোহরের মডেল কাজ করেছিল ইনিশিয়ালি এবং প্রাইমারিলি কিসের ওপর কাজ করেছিল? 4-5টা জিনিসের ওপর কাজ করেছিল। এমন কিছু জিনিসের ওপর কাজ করবে বোহরের মডেল প্রাইমারিলি। ঠিক আছে, এখানে প্লাঙ্কস কনস্ট্যান্ট বা অনেক কিছু আসে, বাট আমি সেগুলো ডিসকাস করবো না, কারণ তোমরা মানে খুবই ওপর দিয়ে যাবে মাথার, কারণ সেগুলো তোমাদের পড়া নেই। তাই পড়লে অবশ্যই সোজা, না পড়লে অসুবিধা হয়, এছাড়া কিছু না। তো বেসিক্যালি পড়াই তো সব জিনিস না, পড়লে তো সব জিনিস ইজি লাগবে। তো বেসিক্যালি বোহরের অ্যাটমিক মডেল যেটা, সেটা এমন অ্যাটমের ক্ষেত্রে কাজ করবে যাদের একটা ইলেকট্রন আছে, যাদের কি আছে? একটা ইলেকট্রন। তুমি ভাবো সারা পিরিয়ড টেবিল খুঁজে পেলে একটা ইলেকট্রন কার কার আছে? হাইড্রোজেনের আছে, আর কার আছে? নেই। তাহলে এবার আয়ন দরকার, এমন আয়নের জন্যও কাজ করবে যাদের একটা ইলেকট্রন আছে। একটা অ্যাটম যার একটা ইলেকট্রন আছে সেটা হাইড্রোজেন, আর এমন আয়ন যাদের একটা করেই ইলেকট্রন থেকে যাচ্ছে কক্ষপথে, যেমন তোমাদের হিলিয়াম। হিলিয়ামের আমরা জানি হিলিয়ামের দুটো থাকে, একটা যদি বাদ দিয়ে দাও, একটা যদি বেরিয়ে যায়, তাহলে হিলিয়ামে কী হবে? He+ হয়ে যাবে। যেমন তোমাদের লিথিয়াম, কিন্তু লিথিয়াম কি করে? দুটো বের করে দেয়, ফলে লিথিয়ামে কী হবে? Li2+ হবে। এর ক্ষেত্রেও বোহরের মডেল কাজ করবে। যেমন তোমাদের বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রেও কিন্তু কাজ করবে। বোঝাতে পারছি আমি? বেরিলিয়ামটা লিখে দিই 3+। ঠিক আছে, এইরকম এমন আয়নের জন্য কাজ করবে এবং এমন অ্যাটমের জন্য কাজ করবে যাতে একটা করে ইলেকট্রন থেকে যাচ্ছে। ঠিক আছে, লিথিয়ামে টোটাল 3টে থাকে, একটাকে তোমাদের রেখে দেবে, দুটোকে বার করে দেবে। বেরিলিয়ামে 4টে থাকে শেষ কক্ষপথে, 3টেকে বের করে দেবে, একটা রেখে দেবে, তাহলে একটা করে থেকে যাচ্ছে। ফলে এইগুলোর ক্ষেত্রে বোহরের মডেল কাজ করবে। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? হিলিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেনেরও কাজ করবে, তো হাইড্রোজেন এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবার বলেছে এলিমেন্ট বলেছে, সো এলিমেন্ট মিনস আমরা দেখো এলিমেন্ট মানে তো সব কিছুকেই বোঝায়। নর্মালি হাইড্রোজেনকে ধরতে পারো, কারণ হাইড্রোজেন ইজ এ টাইপ অফ অ্যাটম, তো অ্যাটমকে আমরা এলিমেন্ট হিসেবে ধরলে হাইড্রোজেনের কাজ করবে। অ্যান্সার এখানে কিন্তু এ অ্যান্ড ডি বোথ হবে। অ্যান্সার এখানে এ অ্যান্ড ডি বোথ কাজ করবে। ঠিক আছে, তো একে বলা হয়, একে বেসিক্যালি কী বলে? একে বলা হয় হাইড্রোজেন স্পিসি। কি বলা? হাইড্রোজেন স্পিসিসের জন্য কাজ করে, এইভাবে বলা হয় এটাকে। তো সেই অর্থে হাইড্রোজেন অ্যান্সার নিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হিলিয়ামের জন্য কাজ করবে, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে আয়নে কাজ করবে, হিলিয়াম আয়নে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমে কাজ করে যাবে। ওকে, তো ডিটা মোর অ্যাকুরেট রেদার দ্যান এ, কিন্তু টেকনিক্যালি এ আর ডি দুটোই পসিবল। পরেরটায় চলো। কোন অধাতু ধাতুর মতো চকচক করে? তা আমরা জানি আয়োডিন হচ্ছে সেই অধাতু যেটা ধাতুর মতো চকচক করে। নর্মালি আর কেউ করে না, নর্মালি আয়োডিনই হচ্ছে সেই অধাতু যেটা কি করে? একটা শাইনি লাস্ট্রি একটা চকচকে ভাব আছে আয়োডিনের। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে? অ্যান্সার আমাদের এখানে আয়োডিনই হবে। ঠিক আছে, চলো এবার আমরা আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আচ্ছা, একটা তোমাদের সায়েন্সের প্রশ্ন দেখছি রয়েছে। দেখো এখানে কি বলেছে যে 150 নিউটন থ্রাস্ট এবং 0.25 বর্গমিটার ক্ষেত্রফল তোমাদের এখানে বলেছে প্রেশার দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রেশার, ঠিক আছে, চাপ, এটাকে চাপ ধরে নাও কোনোভাবে। এখানে চাপ, ক্ষেত্রফলে চাপ কত হবে এটা জিজ্ঞেস করেছে। দেখো অর্থাৎ আমরা জানি কি চাপ ইকুয়াল টু হোয়াট? চাপ ইকুয়াল টু হচ্ছে থ্রাস্ট পার এরিয়া, এটা আমরা জানি। চাপ ইকুয়াল টু হোয়াট? থ্রাস্ট পার এরিয়া, এটা হচ্ছে আমাদের চাপ। তো থ্রাস্ট আমাদের কত বলেছে? 150 নিউটন, আর থ্রাস্ট একটা বলসও নিউটনেই হবে। আর বর্গমিটার তোমাদের কত বলেছে? 0.25 বর্গমিটার। ঠিক আছে, আর মিটারে আছে, ওকে আছে, কিলোমিটার থাকলে মিটারে কনভার্ট করে নিতে হতো। ঠিক আছে, কী হবে? এই জিরোর জন্য একটা শূন্য উপরে যাবে, এখানে কেটে যাবে। এটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে 600 আসছে, তাই না? 600 তোমাদের অ্যাকচুয়ালি এটা 15, সরি দুটো শূন্য উপরে যাবে, 0.15
দেখো এখানে একটা মাথায় রাখো, এখানে 100 আছে নিচে, সো দুটো শূন্য উপরে যাবে, সরি আমি একটা শূন্য বসিয়েছি, সরি, তো দুটো শূন্য উপরে যাবে, তো ডেফিনেটলি 600 হবে। ইয়েস, 60 দেখতে পাচ্ছিলাম, জিরো, তো এখানে যখন 600 আছে তো 600 অ্যান্সার হবে, 600 পাস্কাল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চাপ ইকাল টু থ্রাস্ট পার এরিয়া, তো থ্রাস্ট বসাও, এরিয়া বসাও, অ্যান্সার বের করো। চলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকবো। দেখো আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেটা আমি তোমাদের হ্যান্ড রিটেনে রেখেছি, ঠিক আছে, যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। নিউক্লিয়ার মিশন ফর বিকশিত ভারত, এটা তোমাদের প্রথম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছিল, যে নিউক্লিয়ার মিশন ফর বিকশিত ভারত, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার আন্ডারে বলা হয়েছে 2047-এর মধ্যে নিউক্লিয়ার ক্যাপাসিটি ইন্ডিয়ার কত গিগাওয়াটে বাড়বে। এখানে তোমাদের অপশান ছিল, তার মধ্যে একটা অপশান ছিল তোমাদের 100 গিগাওয়াট, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ 2047 সালের মধ্যে নিউক্লিয়ার ক্যাপাসিটি টার্গেট ইন্ডিয়ার জন্য এই মিশন অনুযায়ী সেট করা হয়েছে কত, 100 গিগাওয়াট, অর্থাৎ 247-এর মধ্যেই ইন্ডিয়াতে এত গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার কিন্তু তৈরি হবে। এই লক্ষ্য তোমাদের কি করবে, ইন্ডিয়া টাচ করবে, এটা বলা হয়েছে এই তোমাদের অনুযায়ী, এই যে তোমাদের মিশন, সেই মিশন অনুযায়ী। নেক্সট তোমাদের বলা হয়েছে মিষ্টি, এটা একটা যোজনা, এর পুরো কথাটা জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করা হয়েছিল এই যোজনার আন্ডারে কোন রাজ্য সেরা স্থান দখল করেছে। অ্যান্সার তোমাদের গুজরাট। এর ব্যাপারটা বলে নেই, সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যানগ্রোভ যে অরণ্য আছে তার বিকাশ, কারণ ম্যানগ্রোভ অরণ্য আমরা জানি যে কোস্টাল এরিয়া আছে, অর্থাৎ যে সমস্ত উপকূল অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে যখন সুনামি আসে বা সেই অঞ্চলগুলোতে যখন সমুদ্রের জলের ধাক্কা সেগুলো যখন ভাঙে, কোস্টাল মানে উপকূল এরিয়া, বুঝতে পারছো, তখন ম্যানগ্রোভ হচ্ছে সেই ভাঙনটাকে আটকায়। এবং শুধু তাই নয়, ম্যানগ্রোভ অরণ্যের ওই অঞ্চলটা অনেক বেশি পরিবেশ বান্ধব হয়, যার ফলে অনেক মাছ এবং অন্যান্য প্রাকৃতিক প্রাণীও কিন্তু ওখানে বেঁচে থাকতে পারে, এবং সেগুলো ধরে জীবিকা সরবরাহ বা জীবিকা নির্বাহ করে ওখানকার লোকাল মানুষ। তো এই পুরো যোজনাটা 2023-24-এর যে বাজেট, তাতে এই যোজনার কথা প্রথম ঘোষণা করা হয়, ঠিক আছে, গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে এই যোজনাতে কি বলা হয়, যে ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ, পুরো কথা হচ্ছে ম্যানগ্রোভ, এম ফর ম্যানগ্রোভ, এই যে এম, ইনিশিয়েটিভের আই, এই যে আই, শোর লাইন শব্দের অর্থ হচ্ছে কোস্টাল, শোর শব্দের অর্থ হচ্ছে তীরবর্তী এরিয়া, তীর, শোর শব্দের অর্থ হচ্ছে তীর, তো তীরবর্তী এরিয়ার কথা বলা হচ্ছে, তীরবর্তী এলাকা, ঠিক আছে, তীরবর্তী এলাকা, তো তীরবর্তী এলাকা এই তারপর তোমাদের বলা হয়েছে তীরবর্তী এলাকায় যে হ্যাবিট্যাট রয়েছে, হ্যাবিট্যাট শব্দের অর্থ হচ্ছে জীবন, অর্থাৎ সেখানে যারা বসবাস করে তাদের কথা বলা হচ্ছে, মানে যারা থাকে ওখানে। অ্যান্ড ট্যাঞ্জিবল ইনকাম, এবং এর সাথে লাগোয়া যে ইনকামটা হয় মানুষের, তার ওপর বেস করে এখানে প্রশ্ন দেওয়া হয়েছিল, এবং এটার পুরো কথা হচ্ছে এইটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবং গুজরাট হচ্ছে সেই রাজ্য যে রাজ্য এই ব্যাপারে সেরা স্থান দখল করেছে। নেক্সট হচ্ছে শ্রেষ্ঠা স্কিম, এই যে শ্রেষ্ঠা এর পুরো কথা হচ্ছে এস, এটার মানে হচ্ছে স্কিম, এইটা এই যে এস ইটসেলফ এর মিনিং হচ্ছে স্কিম, ঠিক আছে। আর এর মিনিং হচ্ছে তোমাদের এখানে একটা ফর আছে, স্কিম ফর, ঠিক আছে, রেসিডেন্সিয়াল এডুকেশন, ই ফর এডুকেশন ফর, এস মানে এস মানে হচ্ছে তোমাদের কি স্টুডেন্ট, এস মানে কি, এস মানে হচ্ছে তোমাদের স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস। টি শব্দের অর্থ হচ্ছে তোমাদের টার্গেটেড এরিয়াস, টিতে কোথায় লিখি, ওপরে লিখে দেবো, আচ্ছা চলো নিচে লিখি, এখানে লিখছি, টার্গেটেড, এ মানে এরিয়াস, তো টার্গেটেড এরিয়াস, ঠিক আছে, ইন টার্গেটেড এরিয়াস, স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন টার্গেটেড এরিয়াস, অর্থাৎ কিছু টার্গেটেড এরিয়া, সেই এরিয়াতে স্টুডেন্টদের এডুকেশনের ওপর, রেসিডেন্সিয়াল এডুকেশনের ওপর কী করা হয়েছে, যাতে সেই ব্যাপারটা আরও বর্ধিত হয়, অর্থাৎ বাহবা পায়, ইন্সপিরেশন পায়, তার জন্য এই স্কিমটা চালু করা হয়েছিল। মেনলি যারা শিডিউল কাস্ট, যারা মেধাবী ছাত্র, তাদেরকে আরও বাহবা দেওয়ার জন্য, তাদের পড়াশোনাতে এগিয়ে যেতে পারে তার জন্য এটা করা হয়েছিল, ঠিক আছে। এবং এটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল, সেটা হচ্ছে এই স্কিমটা কী রিলেটেড, সেটা হচ্ছে এডুকেশন রিলেটেড, এইটাই জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, তার দ্বারা এই স্কিম কিন্তু চালু করা হয়েছিল। চলো নেক্সট, পরের পেজ। নেক্সট পেজ বলেছে যে 22শে মার্চ, ঠিক আছে,
বিহার দিবস হিসাবে পালন করা হয়েছিল। তো 22শে মার্চের উপর প্রশ্ন এসেছিল যে 22শে মার্চ 2025 বিহার দিবস হিসাবে পালন করা হয়, এবং এছাড়াও বিশ্ব জল দিবস হিসাবেও কিন্তু এটাকে পালন করা হয়। তো দুটো তোমাদের এর স্পেশালাইজেশন আছে এই দিবসটার। এছাড়া আমরা এর এক্সট্রা এই ফ্যাক্ট কী পড়তে পারি, 1912 সালে পশ্চিমবঙ্গ এবং বিহার কিন্তু ভাগ হয়েছিল, তার উপর বেস করি 22শে মার্চ কিন্তু 1912 সালে 22শে মার্চ ভাগ হয়, তার উপর বেস করি কিন্তু 1912 সালে এই যে 22শে মার্চ ভাগ হয়েছিল, এর উপর বেস করি এই দিবসটাকে বিহার দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট হচ্ছে, মনে রাখবে এটা বিহার দিবসের কততম দিবস, এটা 113তম কিন্তু, ঠিক আছে, 113তম, অর্থাৎ টোটাল 113টা বছর কেটে গেছে পশ্চিমবঙ্গ বিহার ভাগ হয়েছিল, ঠিক আছে। তো 113তম এখানে অ্যান্সার হবে, মানে উত্তর হবে। নেক্সট হচ্ছে, দেখো এটাকে যখন জল দিবস হিসেবে বলছি তখন এর থিম মনে রাখার প্রয়োজন। এর থিম হচ্ছে গ্লেসিয়ার কনজারভেশন। গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ, গ্লেসিয়ার মানে কি, হিমবাহ। তো গ্লেসিয়ার কনজারভেশন শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ। তো হিমবাহ সংরক্ষণ, এই হচ্ছে এর এবছরের থিম ছিল, যদিও বাংলায় লিখবে না কারণ এর অ্যাকচুয়াল ফরম্যাট বাংলায় হয় না। নেক্সট হচ্ছে 2025-26 বাজেটে কত টাকা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসকে অ্যালোকেট করা হয়েছে। তো মনে রাখবে এর যে অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে, এর যে অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত, এর অ্যান্সার হওয়া উচিত তোমাদের 3400, ঠিক আছে, অ্যাকচুয়াল ফিগারটা আমার মনে নেই, 1 মিনিট, 3494, এইটা অপশানে ছিল, তো 3494 করোড় এইটা তোমাদের অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে, গেল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এর মধ্যে এই স্পোর্টস অ্যালোকেশনের মধ্যে, এই যে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসকে অ্যালোকেশনের মধ্যে 3টে পর্যায়ে টোটাল এই জিনিসটা করা হয়েছে। একটা হচ্ছে খেলো ইন্ডিয়াকে দেওয়া হয়েছে 1000 কোটি টাকা। এসআই মানে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর পুরো কথা। তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে 830 কোটি টাকা, নট টাকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের এনএসএফ, এটার পুরো কথা কি, এনএসএফ এটার পুরো কথা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, ঠিক আছে, ফেডারেশন। দেখো আমি নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই না, ঠিক আছে, কিন্তু তোমাদের ডিম্যান্ডে আমাকে করতে হচ্ছে, কারণ প্রচুর স্টুডেন্টরা বলছে, কিছু করার থাকে না, কারণ তাদের হেল্প করার জন্য, এটাই আমাদের চ্যানেল, তো তাই ব্যাপার। তো ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন একে দেওয়া হয়েছে 400 কোটি টাকা। এছাড়া আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এক্ষেত্রে একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে এছাড়াও ইউথ সেন্ট্রিক মিশন বলে একটা এর মধ্যে একটা আছে, ইউথ সেন্ট্রিক মিশন, ঠিক আছে, এটা চালু করা হয়েছে। এটার মানে হচ্ছে 35 বছরের কম যাদের বয়স, 35 বছরের কম যাদের বয়স, পয়েন্ট টু বি নোটেড, কী বলছি, কম যাদের বয়স, তাদেরকে খেলাধুলায় অন্তর্ভুক্তকরণ এবং তাদের খেলাধুলায় উন্নতিকরণ। এটা হচ্ছে ইউথ সেন্ট্রিক মিশন বলে একটা নতুন মিশন এখানে চালু করা হয়েছে, ঠিক আছে। তাই টোটাল হচ্ছে তোমাদের এই ফান্ডটা ছিল। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট পেজ, নীরাজ চোপড়ার উপর প্রশ্ন ছিল। নীরাজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ, ঠিক আছে, এখানে তোমাদের জুভেলিন যে থ্রো, অর্থাৎ বর্ষা থ্রো যেটা হয়, তাতে কিন্তু রূপো জিতলো, অর্থাৎ সেকেন্ড প্লেস দখল করেছে, ঠিক আছে, সেকেন্ড প্লেস দখল করেছে। ফার্স্ট প্লেস কে দখল করেছিল, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের জার্মানির একজন খেলোয়াড়, তার নাম হচ্ছে জুলিয়ান ওয়েবার, ঠিক আছে, জুলিয়ান ওয়েবার, গেল। নেক্সট হচ্ছে জুন 2025 অমিত শাহ, উনি কী করেছেন, প্রশ্নটা পড়েছে দেখো, গুজরাটের কোন শহরে, ভাদনগর। তো গুজরাটের ভাদনগর বলে একটা শহর আছে, সেখানে আর্কিওলজিক্যাল এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম তিনি উদ্বোধন করেছেন, এবং সেই মিউজিয়ামের নাম হচ্ছে প্রেরণা সংকুল। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, 2025 যা ডাটা সব তোমাকে করে যেতে হবে, জুন মাসের কোশ্চেন সেটা। নেক্সট হচ্ছে বলছে জয়েন্ট মেরিটাইম এক্সারসাইজ সমুদ্র শক্তি, নামটা দেওয়া ছিল কোন দুটো দেশের মধ্যে হয়েছে, তো ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। এটা হচ্ছে প্রশ্ন ছিল কোথায় হয়েছে, বিশাখাপত্তনমে হয়েছে, এটা কোস্টাল এরিয়াতে, এবং এটা পঞ্চম এরূপ, ঠিক আছে, এটা হচ্ছে 5th এরূপ। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা এখানে আমি লিখেও দিচ্ছি তোমাদের জন্য, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের তরফ থেকে এখানে, ঠিক আছে, ভারতের কোন নৌজাহাজ, এটা হচ্ছে নৌ সেনাবাহিনীর অভ্যাস, ঠিক আছে, নৌসেনা অভ্যাস কিন্তু, ঠিক আছে, নৌসেনা অভ্যাস।
আর এটার ভারতের যে কাওয়ারাত্তি, ঠিক আছে, বা কাভারাত্তি বলে একটি জাহাজ আছে, সে কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, ভারতের কাভারাত্তি বলে একটি জাহাজ আছে। এটা কী জন্য হয়, সেটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক যে রিজিয়ন আছে, অর্থাৎ ভারত এবং প্রশান্ত মহাসাগর, ভারত সাগর এবং প্রশান্ত মহাসাগরের যে মিলনস্থল বা ওই চত্বরটাতে, ওখানে যাতে শান্তি বজায় থাকে সেটাকে রাখার জন্য, সেটাকে তোমাদের যাতে বজায় থাকে, পিস যাতে বজায় থাকে, সেটার জন্য কিন্তু এক্সারসাইজগুলোকে করা হয় দুই দেশের মধ্যে। ঠিক আছে, যাতে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে কী বললাম? চলো নেক্সট পরের পেজ, পরের স্লাইড। এটা তোমাদের আইসিসি আন্ডার-19 2025 T20 কোথায় হয়েছে এটা জিজ্ঞেস করা হয়েছিল। মালয়েশিয়াতে হয়েছে। ফাইনাল খেলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান ওমেন টিম এবং দক্ষিণ আফ্রিকার ওমেন টিমের মধ্যে, এবং জয়ীকে হয়েছে ইন্ডিয়ান টিম, জয়ী হয়েছে ফর দ্য দ্বিতীয়বার, আগে একবার জয়ী ছিল, এবারে জয়ী হয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচকে গাঙ্গোদি ত্রিশ, প্লেয়ার অফ দ্য সিরিজওকে সেটাও গাঙ্গোদি ত্রিশ। ক্যাপ্টেন কে ছিল আমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেন কে ছিল, সেটা হচ্ছে নিক্কি প্রসাদ। তো এর ওপর বেস করে তোমাদের প্রশ্ন আসছে। তোমরা একটা কাজ করতে পারো, যে টপিক আছে সেগুলোকে গুগলে চেক করে নেবে। ঠিক আছে, চেক করে নেবে এবং তার নিরিখে আরও কী কী ইনফরমেশন আছে বার করে নেবে এবং পড়ে নেবে, সেইগুলো হচ্ছে বেটার। ঠিক আছে, আমিও এটাই করেছি। আমি যেটা করেছি এটা হচ্ছে যে কোশ্চেন্স এসছে তার উপর বেস করে আমি গুগলে চেক করেছি। চেক করার পরে যা যা এক্সট্রা ইনফরমেশন আছে তোমাদের এখানে সব আমি জোগাড় করে দিয়েছি। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট পরেরটাতে দেখো। পরের আমাদের স্লাইড E0FIR, এটা কি? এটা হচ্ছে 14C আন্ডার সেকশন 14C এর আন্ডারে এই E0FIR এই পাইলট প্রজেক্ট আমাদের দিল্লিতে চালু হয়েছে, নিউ দিল্লিতে। দিল্লি বলতে এখানে নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লিতে চালু হয়েছে এবং এটা বেসিক্যালি কি, সাইবার ক্রাইম আটকানোর জন্য, সাইবার অপরাধ আটকানোর জন্য এই প্রজেক্ট। ঠিক আছে, সাইবার অপরাধ আটকানোর জন্য, অপরাধ আটকানো, এটা আমি লিখে দিলাম, তোমরা দেখলে বুঝতে পারবে। সাইবার অপরাধ আটকানোর জন্য এই প্রজেক্টকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, কার দ্বারা নিয়ে আসা হয়েছে? ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি। ঠিক আছে, ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এই প্রজেক্ট শুরু করেছে। ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট তোমাদের পরবর্তী হচ্ছে 2002 সালে রামসার সাইট, যেটা কিনা ভেম্বনাথ কয়ালকে করা হয়েছে কেরালাতে। অপশান ছিল তার মধ্যে এটা ছিল, এবং কোশ্চেনটি একটু ব্যাপকভাবে বড় করে কোশ্চেনসে দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে 4x4 মিটার রিলে ইভেন্ট, এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ওপর কোশ্চেন্স এসেছিলো। এক্সাক্ট কোশ্চেন আমি পাইনি, তবে এটা শুনে আমি পুরোটা তোমাদের ডাটা বার করেছি, এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের 26তম এডিশন, অর্থাৎ 26th এডিশন এটা। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে তোমাদের দক্ষিণ কোরিয়ার গুমি সিটিতে। গুমি, ঠিক আছে, গুমি শহর কোথায় অবস্থিত? এটা দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার গুমি শহরে এই এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড পজিশানে আছে। ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড পজিশান, 24টা মেডেল জিতেছে ইন্ডিয়া, এটা খুব গুড জিনিস। তার মধ্যে মনে রাখবে, খুব ভেরি ইম্পর্টেন্ট, 8টা হচ্ছে তোমাদের গোল্ড, 10টা হচ্ছে তোমাদের সিলভার। ঠিক আছে, আর 6টা হচ্ছে তোমাদের ব্রোঞ্জ জিতেছে ইন্ডিয়া। ফার্স্ট কে আছে? চায়না ইজ দ্য ফার্স্ট, চায়না ইজ ইন ফার্স্ট পজিশন। ঠিক আছে, 32টা পদক জিতেছে চায়না টোটাল 32টা পদক জিতে। বাট এর মনে রাখার দরকার নেই, তোমাদের আমি কেটে দিলাম, এটা এক্সট্রা মনে রাখার কোনো দরকার নেই, যেটুকু পড়ছে এটুকু মনে রাখো। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে 4x4 যে মিটারের রিলে ইভেন্ট, তাতে আমাদের দেশের মেয়েরা, ঠিক আছে, ওমেন্স যারা টিম ছিল তারা গোল্ড জিতেছে। এখানে 3টি ইভেন্ট হয় 4x4-এ, মেন, ওমেন আর মিক্সডে কারা থাকে? মেন আর ওমেন বোথ থাকে। এই মিক্সড ইভেন্টেও 4x4 মিটার রিলের মধ্যে 3টে ইভেন্ট হয়, একটা হচ্ছে ওমেন, মিক্সড আর তোমাদের মেন। এই দুটোতে গোল্ড জিতেছে, আর যে মেন ইভেন্ট, ঠিক আছে, তাতে জিতেছে ব্রোঞ্জ। ওকে, এটা একটু দেখে নিও একবার তোমরা। আচ্ছা, এইটা ব্রোঞ্জ নয়, সরি, এটা হচ্ছে তোমাদের সিলভার। ঠিক আছে, এটা তোমাদের কী হবে? এটা তোমাদের হবে সিলভার জিতেছিল, নট ব্রোঞ্জ, সিলভার। প্রথমটায় ফার্স্ট আর দ্বিতীয়টায় মেনে কী হয়েছে? সেকেন্ড হয়েছে। ঠিক আছে, ওমেন্স টিম গোল্ড জিতেছে, মিক্সড গোল্ড, এবং মেন হচ্ছে সিলভার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা থেকে তোমাদের নামও জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ নাম কে
কি কি পেয়েছে, তো কিছু নাম তোমাদের বলে দিচ্ছি, যেমন হচ্ছে রূপাল চৌধুরী, আমি নিচে লিখে দিচ্ছি ছোট করে, যেমন হচ্ছে তোমাদের রূপাল চৌধুরী মেয়ে, ঠিক আছে, রূপাল চৌধুরী, এ হচ্ছে ওম্যান এবং মিক্সড বোথে এ কিন্তু রূপো জিতেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের ভিশাল টিকে, ঠিক আছে, ভিশাল টিকে, এও কিন্তু তোমাদের ওম্যান অ্যান্ড মিক্সড, মেন নয় মিক্সড, আচ্ছা অনেকে এটাকে মেন ভাবতে পারে, এটা হচ্ছে তোমাদের মিক্সড, ঠিক আছে, এমএক্স বলে লিখে দিচ্ছি, মিক্সড। এই দুটো ক্যাটাগরিতে সোনা জিতেছে। এছাড়া আরও আছে, সেটা হচ্ছে সম্ভবত আমার যেটা মনে পড়ছে শোভা ভেঙ্কটেশা, ঠিক আছে, শোভা বা শুভা, শুভা ভেঙ্কটেশা, ভেঙ্কটেশা, এ হচ্ছে ওম্যান যে পার্ট আছে তাতে কিন্তু জিতেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের একটু মনে রেখো। এছাড়া সন্তোষ কুমার আছে যে মিক্সডে জিতেছে, সন্তোষ কুমার, ইনি মিক্সড ফিল্ডে জিতেছেন, অর্থাৎ ওম্যান মেন ওম্যান যখন বোথ সেক্ষেত্রে জিতেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল, এই তোমাদের টোটাল মোটামুটি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ছিল, ঠিক আছে, এই যা আমি জোগাড় করতে পেরেছি তোমাদের জন্য রেখেছি। আর এইটুকে তোমরা রিভিশন দাও, আর এর ওপর মনে রাখবে যেটা আমাকে রিভিউ দিয়ে জানানো হয়েছে নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিপিটও আসছে, অর্থাৎ আগের শিফটে যা পড়েছে সেটা নেক্সট শিফটে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ।